আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের আগমন ঘিরে বিএনপিতে ব্যাপক উদ্দীপনা। ৩০০ ফিটের অভ্যর্থনায় ৫০ লাখ লোক সমাগমের প্রত্যাশা। সবকিছু ধ্বংস করে গণতন্ত্র হয় না, নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নেতাদের, আইন সমভাবে প্রয়োগের নির্দেশ। দিল্লি, কলকাতা বাংলাদেশ মিশনের সামনে কট্টর হিন্দুত্ববাদীদের বিক্ষোভ। ভারতীয় হাই কমিশনারকে ডেকে গভীর উদ্বেগ ঢাকার। নোয়াখালীর হাতিয়া রণক্ষেত্র চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত, আহত অনেকে হাসপাতালে ভর্তি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বৃহস্পতিবার ফিরছেন তারেক রহমান। জোরে সোরে চলছে বিএনপির প্রস্তুতি। ৩০০ ফুট সড়কের নামাপাড়ায় প্রায় প্রস্তুত মঞ্চ। বাকি কাজগুলোও এগুচ্ছে দ্রুত বেগে। দলের প্রত্যাশা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার এই উপলক্ষে ঢাকায় জড়ো হবে অর্ধকোটি মানুষ। এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় পৌঁছতে 10টি ট্রেন বরাদ্দ দিয়েছে রেলওয়ে। মঙ্গলবার সকালে ৩০০ ফিট সড়কের মূল মঞ্চের আশেপাশে সেনাবাহিনীর মহড়া, তারেক রহমানের নিরাপত্তা এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। আর সেই নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর তোড়জোড়। ঠিক দুপুরবেলায় প্রস্তুতির সব কর্মকাণ্ড দেখতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় সক্রিয়ভাবে কাজ করছে সবাই। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। সকাল থেকেই মঞ্চের সামনে মানুষের ভিড়। বেলা যত বেড়েছে ততই বেড়েছে বিএনপি নেতাকর্মীর সংখ্যা। সারা দেশ থেকে কেউ বাসে, কেউ ট্রেনে বা লঞ্চে আগেভাগে এসে পড়ছেন। উদ্দেশ্য একটি, তারেক রহমানকে এক নজর দেখা। আগামীতে বাংলাদেশের পট ভূমিকা চেঞ্জ করা হবে আমাদের নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে। তার নেতৃত্বে বাংলাদেশের জনগণের পাশে আছি এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ব। রোদের তেজ যখন কমে আসে, মানুষের ভিড় তখন আরো বাড়ে। একদিন আগেই মঞ্চের আশপাশে নেতাকর্মীদের উপস্থিতি। ব্যাপক প্রস্তুতি। আমরা আশা করছি লক্ষ লক্ষ লোকের সমাগম এখানে হবে। ওনার নেতৃত্বে আমরা নির্বাচন করব। সবকিছু ধ্বংস করে দিয়ে গণতন্ত্র হয় না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি জামায়াত। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হবে। প্রয়োজন বাস্তবায়নে দ্বিতীয়বার আন্দোলনে নামার কথাও বলেন তিনি। এখন সুযোগ এসছে, আমরা সবাই পরস্পরকে এইভাবে ধ্বংস করার চেষ্টা না করে যদি গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমরা সেখানে কিছুটা সাফল্য অর্জন করতে পারবো। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে ভোট নেওয়ার জন্য। এখন এই যে ভোটটা নিবে, তার তো কিছু সিম্পটম দেখাতে হবে। তখন তাকে বলা হচ্ছে মামলা। বাংলাদেশ হাই কমিশন ও উপ হাই কমিশনের সামনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের জেরে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। দেশটির রাজধানী নয়াদিল্লিতে স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় জড়ো হয় বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা। দিল্লি ও কলকাতায় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে হয় সংঘর্ষ। বেশ কয়েকজনকে আটক করার দাবি করেছে ভারতীয় পুলিশ। উগ্রবাদী বিক্ষোভকারীদের তাণ্ডবে বিশৃঙ্খলে পরিস্থিতি ভারতের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে। বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে দিতে ব্যারিকেড ভেঙে হাই কমিশনে ঢোকার চেষ্টা উগ্র হিন্দুত্ববাদীদের। পুলিশ বাধা দিলে তৈরি হয় উত্তেজনা, যার জেরে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষও হয়েছে। এ সময় বেশ কয়েকজন কট্টরপন্থীকে আটকের দাবি করেছে দিল্লি পুলিশ।
বঙ্গীয় হিন্দু জাগরণ সহ কট্টরপন্থী অন্যান্য সংগঠনের সদস্যরা এদিন হিন্দু হুঙ্কার পদযাত্রার নামে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনের দিকে যাত্রা শুরু করেছিল। তবে সেখানে পৌঁছানোর আগে বেগবাগান এলাকায় তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে হয় সংঘর্ষ। বাংলাদেশের দীপু দাস নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ডাকে মঙ্গলবার ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সকাল থেকেই দিল্লির বাংলাদেশ হাই কমিশন ও কলকাতার উপ হাই কমিশনের সামনে জোরদার করা হয় নিরাপত্তা। এরপরও স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় ঢুকে পড়ে উগ্রবাদীরা, যা জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার। এছাড়া মধ্যপ্রদেশের ভোপালেও বিক্ষোভ করেছে কট্টরপন্থীরা। জম্মু কাশ্মীরেও হয়েছে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ। নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 5 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়, মেঘনার বুকে জেঁকে ওঠা জাকলার চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছিল সুকচর ইউনিয়নের মেম্বার মনির গ্রুপের সাথে স্থানীয় প্রভাবশালী শামসু গ্রুপের। এরই জেরে সকাল থেকে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। দিনভর থেমে থেমে চলে সংঘাত, রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। সংঘর্ষে এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এটা মূলত চরাঞ্চলের জমি নিয়ে তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে 5 জনের মরদেহ উদ্ধার হয়েছে। 1 জনের মরদেহ নোয়াখালী সদর হাসপাতালে আছে, আর 4 জনের মরদেহ এই মুহূর্তে আমাদের পুলিশ হাতিয়া থানা পুলিশ উদ্ধার করে হাতিয়া থানার দিকে নিয়ে আসতেছে। আর 1 জন আহত আছে, তাকে চিকিৎসার জন্য হাতিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বগুড়ায় অপহরণের 6 ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে দুপচাচিয়ার একটি জুতার শোরুম থেকে অপহরণ করা হয় পিন্টু আকন্দ নামের ব্যবসায়ীকে। এরপর পাশের উপজেলা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। পুলিশ এই ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের চালক সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এখনো জানা যায়নি হত্যার কারণ। বগুড়ার দুপচাচিয়া পৌর এলাকার সি অফিস সড়ক। সোমবার রাত 9টার দিকে জুতার একটি শোরুমের সামনে এসে থামে সাদা রঙের মাইক্রোবাস। মুখ ঢাকা অবস্থায় কয়েকজন শোরুমটিতে ঢুকে স্বত্বাধিকারী পিন্টু আকন্দকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে সেই স্থান ত্যাগ করে। জনবহুল এলাকা থেকে অপহরণের ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই তৎপর হয়ে ওঠে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় রাত 3টার দিকে পাশের উপজেলা আদমদিঘির কুমারপাড়া এলাকায় আটক করা হয় মাইক্রোবাসটি। গাড়ির ভেতরেই পাওয়া যায় পিন্টুর মরদেহ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় চালক সহ 3 জনকে। আমরা মাইক্রোবাসের মালিককে শনাক্ত করতে সম্ভব হয় এবং তার সাথে কথা বলে সে সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটা লক করে দেয় এবং মাইক্রোবাসের লোকেশন আমাদের দেয়। আমরা তাৎক্ষণিক সেখানে যাই। যাওয়ার পরে মাইক্রোবাসকে আমরা পাই এবং মাইক্রোবাসের চালককে পাই এবং মাইক্রোবাসের মধ্যে যাকে নিয়ে গেছে তার লাশটা পাই।